হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের বিক্রম ও বেতালের গল্প থেকে বেতালের বলা প্রথম গল্প পড়ে শোনাবো। সেকালে বারাণসীতে প্রতাপ মুকুট নামে এক রাজা ছিলেন। তার ছেলে বজ্রমুকুট ছিলেন মা বাপের চোখের মণি। একদিন রাজকুমার মন্ত্রীপুত্রের সঙ্গে ঘন বনে গেলেন শিকার করতে। এক সময় একলা ঘুরতে ঘুরতে বনের মাঝখানে তিনি একটা হ্রদের ধারে পৌঁছলেন। বড় সুন্দর জায়গা। হাঁস, বক আর অন্য জলচর পাখিরা সেখানে খেলা করে বেড়াচ্ছে। টলটলে জলে পদ্মফুল দুলছে, সুগন্ধ ছুটছে, মৌমাছি উড়ছে। হ্রদের ধারে ফুলের গাছ, ফলের গাছ, পাখিরা গান গাইছে। গাছের নিচে শীতল ছায়া দেখলেই সব ক্লান্তি দূর হয়ে যায়। রাজকুমার ঘোড়ার পিঠ থেকে নেমে বকুল গাছের ডালে ঘোড়া বাঁধলেন। কাছেই শিব মন্দির দেখে তিনি হ্রদের জলে স্নান করে দেব দর্শন করে পুজো করতে বসলেন। পুজো শেষ করে বেরিয়ে এসেই একজন রূপসী রাজকুমারীকে দেখতে পেলেন। রাজকন্যা সখীদের সঙ্গে স্নান আর পুজো সেরে গাছতলায় বেড়াতে লাগলেন। তাকে দেখে বজ্রমুকুট মুগ্ধ হলেন। রাজকুমারী তখন নিজের খোঁপা থেকে একটা পদ্মফুল খুলে হাতে নিলেন। তারপর ফুলটি কানে পরলেন। তারপর কান থেকে খুলে দাঁতে কাটলেন। তারপর মাটিতে ফেলে দিলেন। চলে যাবার আগে পদ্মফুলটিকে কুড়িয়ে বুকে রাখলেন। বজ্রমুকুট আশ্চর্য হয়ে চেয়ে রইলেন। এসবের কোনো মানে বুঝলেন না, কিন্তু রাজকুমারীকে তার বড়ই ভালো লাগলো। বন্ধুর সঙ্গে দেখা হতেই তার কাছে সব কথা খুলে বললেন। মন্ত্রীপুত্র সব শুনে বজ্রমুকুটকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনলেন। বাড়ি ফিরে রাজকুমারের কাজকর্ম, আমোদ প্রমোদ, খেলাধুলো, খাওয়া দাওয়া কোনো কিছুই আর ভালো লাগে না। তিনি বুঝতে পারলেন যে ওই অচেনা কন্যাকে বিয়ে না করলে তিনি কখনো সুখী হতে পারবেন না। অথচ তার নাম ধাম কিছুই জানা নেই। কোথায় তাকে খুঁজে পাবেন? এদিকে তার জন্য মন্ত্রীপুত্রের বড়ই দুর্ভাবনা। তিনি জিজ্ঞাসা করলেন, ওই রাজকন্যা কি চলে যাবার সময়ও কিছুই বলে যাননি? বজ্রমুকুট তখন সেই পদ্মফুলের কথা বললেন। শুনে বন্ধু কি খুশি! তাহলে তো সবই জানা গেল, আর ভাবনা নেই। শোনো বলি, মাথা থেকে ফুল নিয়ে কানে পড়ার মানে উনি কর্ণাটনগরে থাকেন। দাঁতে ফুল কাটার মানে উনি দন্তবাট রাজার মেয়ে। মাটিতে ফুল ছুঁড়ে ফেলার মানে ওর নাম পদ্মাবতী। আর বুকে ফুল তুলে নেওয়ার মানে উনি তোমাকে ভালোবাসেন। তখনই রাজপুত্র বন্ধুর সঙ্গে কর্ণাটনগরের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে দেখলেন রাজবাড়ির কাছে এক কুঁড়ে ঘর। তার দোরগোড়ায় এক বুড়ি বসে আছে। ওরা তাকে বললেন, মা, আমরা ব্যবসা করতে এসেছি, একটু থাকবার জায়গা দিতে পারো? বুড়ি তাদের সুন্দর চেহারা দেখে আর মিষ্টি কথা শুনে গলে গিয়ে বলল, আমার বাড়িতেই তোমরা যতদিন ইচ্ছা থেকো। আস্তে আস্তে তারা জানতে পারল যে বুড়ির ছেলে রাজবাড়িতে চাকরি করে। বুড়ি নিজেও একসময় রাজকুমারী পদ্মাবতীর ধাইমা ছিলেন। রাজকুমারী তাকে বড় ভালোবাসেন। রাজা তাকে খেতে পড়তে দেন। তিনি বড় দয়ালু। বুড়ি রোজ রাজবাড়ি গিয়ে পদ্মাবতীকে দেখে আসে। বজ্রমুকুট বললেন, তাহলে কাল গিয়ে পদ্মাবতীকে বলো হ্রদের তীরে তিনি যে রাজকুমারকে দেখেছিলেন সে তার ফুলের ইঙ্গিত বুঝতে পেরে এখানে এসেছে। এ কথা শোনা মাত্র লাঠি হাতে বুড়ি রওনা দিল। রাজকন্যাকে একা পেয়ে বুড়ি বলতে লাগলো, বাছা, ছোটবেলা থেকে তোমাকে মানুষ করেছি, বড় আশা করে আছি কোনো সুপাত্রের সঙ্গে তোমার বিয়ে হয়। আমার বাড়িতে যে রাজপুত্র এসেছেন তিনি সব দিক দিয়ে তোমার উপযুক্ত। তাছাড়া
হ্রদের তীরে তাকে তুমি দেখেওছ। এ কথা শুনে চটে গিয়ে দুহাতে চন্দন মাখিয়ে রাজকন্যা বুড়ি বেচারির দুগালে চড় মেরে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন। মনের দুঃখে বুড়ি রাজকুমারকে সব কথা বলল। শুনে রাজকুমারও হতাশ হয়ে বন্ধুকে বললেন, বন্ধু, আর কেন? আমি তো কোনো আশা দেখছি না। মন্ত্রীপুত্র বললেন, আমি কিন্তু দেখছি। অত ব্যস্ত হবার কোনো কারণ নেই। বুড়িমার গালে চন্দনের 10টি আঙুলের ছাপের মানে হলো আর 10 দিন পরে শুক্লপক্ষের শেষ, তারপরেই তার সঙ্গে তোমার দেখা হবে। 10 দিন বাদে বুড়ি আবার পদ্মাবতীর কাছে গিয়ে রাজকুমারের কথা বলল। এবার রাজকন্যা তাকে গলা ধাক্কা দিয়ে অন্দরমহলের খিড়কির দৌড় দিয়ে বের করে দিলেন। সেও গিয়ে বজ্রমুকুটকে সব কথা বলল। শুনে হতাশায় রাজকুমার ভেঙে পড়লেন। মন্ত্রীপুত্র কিন্তু অন্য মানে করলেন। আর ভাবনা নেই, রাজকুমারী তোমাকে আজ রাতে খিড়কি দৌড় দিয়ে অন্দরে যেতে বলেছেন। সেই রাতে বন্ধুকে নিয়ে বজ্রমুকুট রাজবাড়ির খিড়কি দৌড়ে পৌঁছলেন। বন্ধু বাইরে দাঁড়িয়ে রইলেন। রাজকুমার ভিতরে গেলেন। রাজকুমারী সেজে গুজে তাঁর জন্যে অপেক্ষা করছিলেন। সখীরা অন্তঃপুরে ঘর দোর চমৎকার করে সাজিয়ে রেখেছিল। তাদের সাক্ষী রেখেই সেই রাতেই গান্ধর্ব মতে দুজনার বিয়ে হয়ে গেল। আনন্দ উৎসবে রাত কাটল। সকালে যখন বজ্রমুকুট অন্তঃপুর থেকে বেরোতে যাবেন, রাজকুমারী কিছুতেই তাকে ছাড়লেন না। বন্ধুর কথা ভুলে গিয়ে আমোদ আহ্লাদে রাজপুত্র প্রায় 1 মাস কাটিয়ে দিলেন। হঠাৎ একদিন তাঁর মন বড় খারাপ হয়ে গেল। তিনি রাজকুমারীর কাছে বন্ধুর সব কথা বললেন। পদ্মাবতী বললেন, খুব অন্যায় করেছ। আমি তার জন্য মিষ্টি তৈরি করে একটু পরেই পাঠিয়ে দিচ্ছি। তুমি এখনই গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে ফিরে এসো। বজ্রমুকুট তখনই খিড়কির দৌড় দিয়ে বেরিয়ে বুড়ির বাড়ি গেলেন। সেখানে এতদিন পর বন্ধুকে দেখে তার চোখে জল এলো। তিনি তাকে নিজের সৌভাগ্যের কথা বললেন। এমন সময় রাজকন্যার দাসী মিষ্টি দিয়ে গেল। মন্ত্রীপুত্র অবাক হয়ে বললেন, এসব কি? রাজপুত্র বললেন, আমার স্ত্রী তোমার জন্য মিষ্টি তৈরি করে পাঠিয়েছেন। বলেছেন অন্তত একটি মিষ্টি তোমাকে না খাইয়ে যেন ফিরে না যায়। মন্ত্রীপুত্র তখন বড় দুঃখের সঙ্গে বললেন, কিন্তু এতে যে বিষ মাখানো আছে। পাছে আমি তোমাকে দেশে ফিরে যেতে বলি, তাই রাজকুমারী আমাকে মেরে ফেলতে চান। শুনে রাগে দুঃখে পাগলের মতো হয়ে রাজকুমার উঠে পড়লেন। বেশ, এখনই তার পরীক্ষা হয়ে যাক বলে একটা বিড়ালকে একটি লাড্ডু খেতে দিলেন। লাড্ডু খাওয়া মাত্র বিড়ালটা মরে গেল। রাজকুমার তখন একেবারেই ভেঙে পড়লেন। এমন পাপিষ্ঠার আর আমি মুখ দেখব না, চলো আমরা দেশে ফিরে যাই। মন্ত্রীপুত্র বললেন, না, ওভাবে কাজ করে কোনো লাভ হবে না। তুমি বরং ফিরে গিয়ে পদ্মাবতীকে বলো যে মিঠাই খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি। ওকে কিছুই জানতে দিও না। রোজকার মতো খাওয়া দাওয়া আমোদ আহ্লাদের পর রাজকুমারী ঘুমিয়ে পড়লে তুমি ওর গায়ের সব গয়না আস্তে আস্তে খুলে একটা পুঁটলি বাঁধো। তারপর তার বাঁ পায়ে একটা ত্রিশূলের চিহ্ন দিয়ে চলে এসো। রাজকুমার তাই করলেন। ভোরে মন্ত্রীপুত্র যোগী সেজে একটা শ্মশানে আশ্রয় নিলেন আর বজ্রমুকুটকে শিষ্য সাজিয়ে বললেন, এই গয়নাগুলো নিয়ে রাজবাড়ির কাছে কোনো ভালো শ্যাকরার কাছে বিক্রি করে এসো। যদি কেউ রাজকুমারীর গয়না চিনতে পেরে চোর বলে তোমাকে ধরে, তাকে আমার কাছে নিয়ে এসো। হলো ঠিক তাই। শ্যাকরা গয়না দেখেই চিনতে পারল এসব তারই হাতে গড়া পদ্মাবতীর জিনিস। তার চেঁচামেচি শুনে অনেক লোকজন জড়ো হলো। সেসব অবধি নগরপাল এসে দুজনকে বন্দি করল। শিষ্যবেশী রাজকুমার বারবার বলতে লাগলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। আমার গুরুদেব এগুলো বেচে দিতে বলেছেন।
চলুন তার কাছে। তখন নগরপাল শ্মশানে গিয়ে গুরুকেও গ্রেপ্তার করে স্বয়ং রাজার কাছে দুজনকে নিয়ে গেল। রাজা যখন জিজ্ঞাসা করলেন, এসব তুমি কোথায় পেলে? যোগীর ছদ্মবেশে মন্ত্রীপুত্র বললেন, মহারাজ, আমি ডাকিনী মন্ত্র রপ্ত করেছি। এক ডাকিনী এসে নিজের গা থেকে এই গয়না খুলে দিয়েছে। প্রমাণস্বরূপ আমি তার বাঁ পায়ে একটা ত্রিশূলের দাগ দিয়েছি। রাজা তক্ষুনি অন্দরমহলে গিয়ে রানীকে বললেন, দেখো তো পদ্মাবতীর বাঁ পায়ে ত্রিশূলের দাগ আছে কিনা। রানী ফিরে এসে বললেন, আছে। তখন রাগে দুঃখে অন্ধ হয়ে রাজা বললেন, এই পাপিষ্ঠাকে কি সাজা দেব? প্রাণদণ্ড না নির্বাসন? যোগী বললেন, মেয়েদের মারতে হয় না, নির্বাসন দিন। তারপর রাজার হুকুমে পদ্মাবতীকে পালকি করে ঘোর বনের মধ্যে রেখে আসা হলো। এদিকে মন্ত্রীপুত্র বজ্রমুকুটকে সঙ্গে নিয়ে একটু পরেই রাজকুমারীকে খুঁজতে খুঁজতে সেখানে উপস্থিত হলেন। পদ্মাবতী ভয়ে ভাবনায় কাতর হয়ে একটা গাছতলায় বসে কাঁদছিলেন। অনেক কষ্টে তাকে শান্ত করে রাজপুত্রের ঘোড়ার পিঠে তুলে নিয়ে তারা দেশের পথ ধরলেন। সেখানে পৌঁছলে রাজধানীতে আনন্দ উৎসব পড়ে গেল। রাজা রানীও এতদিন পর ছেলে বউকে পেয়ে আহ্লাদে আটখানা। এইভাবে প্রথম গল্প শেষ করে বেতাল বলল, মহারাজ, এবার বলো, পদ্মাবতী, তার বাবা দন্তবাট আর মন্ত্রীপুত্র, এদের মধ্যে কে সবচেয়ে অন্যায় করেছিল? বিক্রমাদিত্য বললেন, দন্তবাট। কেন? কারণ পদ্মাবতী মন্ত্রীপুত্রকে শত্রু মনে করে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। শত্রু মারায় দোষ হয় না। মন্ত্রীপুত্র পদ্মাবতীকে শত্রু ভেবেছিলেন। তার সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করায় তার কোনো দোষ হয়নি। কিন্তু দন্তবাট রাজা ন্যায় বিচার ভুলে, বাপ হয়ে স্নেহ ভুলে বিনা প্রমাণে মেয়েকে নির্বাসন দিলেন। এই রকম উপযুক্ত উত্তর পেয়ে বেতাল তখনই শ্মশান ফিরে গিয়ে আবার গাছে ঝুলে পড়ল। রাজাও তার পিছন পিছন দৌড়ে গিয়ে আবার তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে তুলে আশ্রমের দিকে রওনা দিলেন। বেতাল বলল, তাহলে দ্বিতীয় গল্প শোনো মহারাজ। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার বেতালের দ্বিতীয় গল্প নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। ভালো থেকো, টাটা।